গল্প মূল্য পর্ব 1, 2, 3 লিখেছেন সুমাইয়া সুলতানা মনি। স্ত্রীর জন্মদিনের কথা ভুলে গিয়ে নিজের খালাতো বোনের জন্মদিন এলাহিভাবে পালন করছে নীলার স্বামী অরিত্র। অথচ আজকে যে তার স্ত্রীরও জন্মদিন সেটা সে দিব্যি ভুলে বসে রয়েছে। নীলার জন্মদিন মনে নেই কাজের চাপে, কিন্তু নিজের খালাতো বোনের জন্মদিন ঠিক মনে রেখেছে। হায় রে পুরুষ, এরা শুধু নিজের ব্যক্তিগত নারীদের সময়ে বড্ড বেখেয়ালি থাকে। আজ থেকে 5 বছর আগে পারিবারিকভাবে নীলা আর অরিত্রের বিয়ে হয়েছিল। বিয়ের প্রথম 2-1 বছর অরিত্র তার জন্মদিনের শুভেচ্ছা জানালেও গত 3 বছর আগে একটা বড় কোম্পানিতে চাকরি হওয়ায় সে দিন দুনিয়া ভুলেই কাজেই ডুবে থাকে। না, একটু ভুল হলো, শুধু নীলার বেলাতেই অরিত্রের যত ভুল। এই যেমন আজ নীলার জন্মদিন, সে রাত 12টা থেকে অপেক্ষা করছে। এই বুঝি অরিত্র তার কাজ শেষ করে এসে নীলাকে বুকে আগলে নিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানাবে, বা কাজের ফাঁকে স্টাডি রুম বসেই একটা ছোট টেক্সট করবে, বলবে শুভ জন্মদিন প্রিয়তমা। কিন্তু না, নীলাকে হতাশ করে দিয়েই কোনো টেক্সট আসলো না, নাই বা শুভেচ্ছা বার্তা। বিয়ের 5 বছর হয়ে গেছে অরিত্র আর নীলার। 5 বছরে নীলা শিখে গেছে সময়ের সাথে সাথে প্রত্যাশা করা ছেড়ে দিতে হয়। প্রত্যাশা যত কম, কষ্টও তত কম। তবু একটা দিন এলেই বুকের ভেতর অদ্ভুত একটা আশা জন্মায়। সেদিনটা তার জন্মদিন। সকালে ঘুম ভাঙতেই ফোনটা হাতে নিল সে। হয়তো অরিত্র মাঝরাতে একটা ছোট্ট মেসেজ দিয়েছে, শুভ জন্মদিন নীলা। না, হোয়াটসঅ্যাপে অফিসের গ্রুপ, ফেসবুকের নোটিফিকেশন, 2-1 বান্ধবীর শুভেচ্ছা, সবই আছে, শুধু স্বামীর কাছ থেকে কিছু নেই। নিজেকে বোঝালো হয়তো ভুলে গেছে। অফিসে যাওয়ার আগে মনে পড়বে। কাজ করতে করতে অরিত্র কাল স্টাডি রুমেই ঘুমিয়ে পড়েছিল। অনেক রাত অবধি কাজ করায় সকালে অরিত্র তাড়াহুড়ো করে তৈরি হচ্ছে। নীলা আমার নীল টাইটা কোথায়? আলমারির ডান পাশে। নাস্তা রেডি? হ্যাঁ। খেতে খেতেই অফিসের নানা কথা বলল অরিত্র, কিন্তু একবারও জিজ্ঞেস করলো না আজকের দিনটা কেন যেন অন্যরকম। বের হওয়ার সময় শুধু বলল, আজ ফিরতে দেরি হবে, অপেক্ষা করো না, রাতের খাবার খেয়ে নিও। অরিত্র যাওয়ার পর দরজাটা বন্ধ হয়ে গেল। নীলা কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইল। একা দরজার সামনে মুখে হাসি টেনে নীলা বলল, ঠিক আছে। কিন্তু সেই ঠিক আছের ভেতরে কতটা মন ভাঙা লুকিয়েছিল সেটা কেউ দেখল না। দুপুরে নীলার মা ফোন করলেন। নীলা মা, শুভ জন্মদিন, অনেক দোয়া রইল তোর জন্য, সবসময় ভালো থাকিস। নীলা হেসে বলল, ধন্যবাদ মা। মা জিজ্ঞেস করলেন, জামাই কি উপহার দিল রে জন্মদিন উপলক্ষে? এক মুহূর্তের জন্য গলা ছিঁড়ে কান্না বেরিয়ে আসতে চাইল। তারপরও সে মিথ্যে হাসি দিয়ে বলল, অফিসে গেছে তো, রাতেই সারপ্রাইজ দেবে হয়তো। মায়ের সাথে আরও কিছুক্ষণ কথা বলে ফোন কেটে দিয়ে বসে রইল সে। সময় নিয়ে চোখের কোণে জমে থাকা জল মুছে ফেলল। মিথ্যে বলতে তার ভালো লাগে না, কিন্তু নিজের অপমানটাও তো সবাইকে দেখানো যায় না। বিকেলে রান্নাঘরে দাঁড়িয়ে নিজের জন্য পায়েস বানালো নীলা। ছোটবেলায় মা জন্মদিনে পায়েস করতেন, আজ নিজের জন্মদিনে নিজের জন্য নিজেই পায়েস করছে। চামচে একটু মুখে দিয়েই মনে হলো চিনি ঠিকই আছে, তবুও কেন যেন সেই স্বাদ নেই। রাত 9টার দিকে ফোনে একটা নোটিফিকেশন এলো। ফেসবুক খুলতেই চোখ আটকে গেল। অরিত্রর আইডি থেকে একটা পোস্ট করা হয়েছে। পোস্টটায় কয়েকটা ভিডিও ছিল। নীলা সময় নিয়ে সেগুলো দেখতে থাকে একে একে। একটা ভিডিও চালু করলে দেখতে পায় ঢাকার একটি স্বনামধন্য রেস্টুরেন্টে গিয়েছে অরিত্র, তার কাজিন আর অফিসের কিছু কলিগ। অরিত্র আর তার কলিগ একই অফিসে কাজ করে। রেস্টুরেন্টের হলরুম সাজানো হয়েছে বার্থডে বেলুন, রঙিন লাইট দিয়ে, আর রুমটির মাঝে বড় সড়ো একটা কেক আনা হয়েছে। রুমটির এক কোণে থাকা মিউজিক প্লেয়ারে সফট মিউজিক বাজছে। কিছু সময় পর কেকের টেবিলের মাঝখানে এসে দাঁড়ায় অরিত্র আর তার খালাতো বোন ঈশিতা, যার জন্মদিনকে কেন্দ্র করে এই আয়োজন। ভিডিওটা শেষ হয়ে গেলে সে স্ক্রল করলে সামনে একটা পিক আসে, তার ক্যাপশনে লেখা, আমাদের প্রিয় ঈশিতার জন্মদিন, অনেক ভালোবাসা। অন্য আরেকটি ভিডিওতে দেখা যায় অরিত্র নিজেই কেক কাটছে, ঈশিতার হাতে হাত রেখে হাসি মুখে উইশ করছে। নীলার হাত কেঁপে উঠল, ফোনটা প্রায় পড়ে যাচ্ছিল। বছরে একবারই তো আসে, তাহলে তার জন্মদিন? সেটাও তো বছরে একবারই আসে।
বার্থডে পার্টি শেষ করে রাতে প্রায় 11:30টায় অরিত্র ফিরল। মুখে ক্লান্তির বদলে আনন্দের ছাপ। ঘরে ঢুকেই সোফায় বসে পায়ের মুজো খুলতে খুলতে বলল, জানো আজ খুব মজা হলো জন্মদিনে। নীলা যদিও জানে, তাও শান্ত গলায় জিজ্ঞেস করলো, কার জন্মদিন ছিল? ওহ, তোমাকে তো বলাই হয়নি, আজ ঈশিতার জন্মদিন ছিল। পোস্ট করেছিলাম, দেখোনি? দেখলাম। অনেক আয়োজন করা হয়েছিল। তা আয়োজনটা বুঝি তোমার পক্ষ থেকেই ছিল? ও তো ছোট থেকে খুব আদরের আমাদের সবার, একটু না করলে হয়? নীলা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে বলল, আজ আর কোনো বিশেষ দিন ছিল না? অরিত্র ভ্রু কুঁচকে ভাবল, না তো। নিশ্চিত? হ্যাঁ, কেন? নীলা আর কিছু বলল না, শুধু মোবাইলটা এগিয়ে দিল। স্ক্রিনে ফেসবুকের পক্ষ থেকে আসা নোটিফিকেশন, শুভ জন্মদিন নীলা। অরিত্রর মুখের হাসিটা মিলিয়ে গেল। ওহ, আমি আসলে ব্যাখ্যা করার মতো কথা খুঁজে পেল না অরিত্র। কয়েক সেকেন্ড নীরব থাকার পর বলল, সরি, সত্যি মনে ছিল না। মাত্র 3টা শব্দ নিয়েই নিজের ভুলের ব্যাখ্যা দিল সে। তবে সত্যি মনে হচ্ছিল না। এই 3টা শব্দ যেন নীলার 5 বছরের সমস্ত অপেক্ষাকে মুছে দিল নিমিষেই। নীলা মৃদু হেসে বলল, সমস্যা নেই। অরিত্র স্বস্তির নিঃশ্বাস ফেলল। ভাবল ব্যাপারটা এতেই শেষ। কিন্তু তার মনের মধ্যে একটা খচখচানি রয়েই গেল। তার অবচেতন মন হয়তো তাকে জানাচ্ছে, কিছু মানুষ চিৎকার করে সম্পর্ক ভাঙে না, নীরবে নিজের ভেতর থেকে প্রত্যাশা সরিয়ে নেয়। আর সেদিন থেকে সম্পর্কটা শুধু দায়িত্বের হয়ে যায়। নীলা জানালার পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকালো। মনে মনে বলল, আজ থেকে আমি কাউকে আমাকে মূল্য দিতে বাধ্য করব না। যে দিতে জানে সে নিজেই দেবে, আর যে জানে না তার জন্য নিজের সম্মান হারাবো না। তার চোখে জল ছিল, কিন্তু সেই জলের আড়ালেই জন্ম নিচ্ছিল এক নতুন নীলা, যে আর নিজের মূল্য অন্যের স্মৃতির উপর নির্ভর করে মাপবে না। ঘটনার 2 দিন পর অরিত্র 15 দিনের অফিস ট্যুরের জন্য রওনা দেয় নিজের কয়েকজন কলিগকে নিয়ে। তাদের মধ্যে অবশ্য ঈশিতাও ছিল। সেখানে যাওয়ার পর প্রত্যেক দিন 2বার করে নীলার সাথে কথা হতো অরিত্রের, যেমনটা এই 5 বছরের প্রত্যেক ট্যুরের সময় হয়েছে। আপাত দৃষ্টিতে সব নর্মালি লাগে, তবে সব স্বাভাবিক থেকেও একটা জিনিস বদলে গেছে, নীলার চোখের চাহনি। সে চাহনিতে আর অপেক্ষা নেই অরিত্রের জন্য, তার থেকে মূল্য পাওয়ার আকুলতা নেই, তার সান্নিধ্য পাওয়ার ব্যস্ততা নেই। আগে অরিত্র ট্যুরে গেলে ঘন্টায় ফোন দিত নীলা নিজেই, তবে এবার আর তা করল না। এখন সে নিজের পায়ের ভেদ শক্ত করার ভাবনায় মগ্ন থাকে দিনের বেশিরভাগ সময়। একদিন অবসর সময় নীলা ফেসবুকে রিলস স্ক্রল করতে করতে হঠাৎই একটা হ্যান্ড ব্লক প্রিন্টের করা শাড়ির ভিডিওর উপর চোখ পড়ে তার। সে সময় নিয়ে সেই শাড়ির পেস্টের বেশ কয়েকটা ভিডিও দেখে। ভিডিও দেখতে দেখতে তার মনে পড়ে যায় তার সোনালি অতীতের কথা। সে বিয়ের আগে হ্যান্ড ব্লকিংয়ের কাজ করত টুকটাক নিজের জন্যই। গজ কাপড় কিনে এনে নানান ধরনের নকশা করা কাঠের ব্লক দিয়ে নানান ডিজাইন ফুটিয়ে তুলত একখণ্ড নকশাহীন কাপড়ের উপর। এমনকি নিজের ড্রেস ডিজাইন করতে সে নিজেই। সেসব ড্রেস পরে কোনো অনুষ্ঠানে গেলে আশেপাশে সকলের বেশ ভালোই নজর কাটত তার ডিজাইন করা ড্রেসগুলোর। আত্মীয় স্বজনের মধ্যে আগে টুকটাক সে নিজে ব্লকিং করে ড্রেস সেল করত, কিন্তু বিয়ের পর সেটা আর হয়নি। শুধু লেখাপড়ার অধিকারই দিয়েছিল অরিত্রের পরিবার, এর বাইরে আর কিছু করার অবকাশ বা অনুমতি ছিল না তার। নীলা ঠিক করেছে নিজের পায়ের ভেদ শক্ত করবে সে। অনেক দিন না করার কারণে ব্লকিংয়ের অনেক কিছু বিষয় ভুলে গিয়েছে। এর জন্য শুরুতেই একটা অনলাইন কোর্সে ভর্তি হয়ে যায়। তার এমন অমূল পরিবর্তন ঘটে এই 15 দিনের মাঝেই। বাড়ি ফিরে অরিত্র নীলার নতুন কেনা বই আর ব্লকের জিনিস দেখে অবাক জিজ্ঞেস করে, এসব কখন থেকে শুরু করলে? নীলা শান্তভাবে বলল, যেদিন বুঝেছি নিজের পুরো পৃথিবী একজন মানুষকে বানিয়ে ফেলাটা ভুল। কথাটা শুনে অরিত্রর বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে ওঠে, তবে সে নিজের এই খারাপ লাগাটাকে পাত্তা দেয় না। উপরন্তু খানিক ঝাঁজ দেখিয়ে বলে, সংসার সামলে এসব করাটা কি খুব জরুরি? আমি তো তোমাকে হাত খরচের জন্য টাকা দেই। শুধু টাকা দিয়ে কাঙ্ক্ষিত বস্তু কেনা গেলেও সুখ, সম্মান, গুরুত্ব, এই অমূল্য বস্তুগুলো কেনা যায় না। এই কথাটা আমি দেরিতে হলেও উপলব্ধি করতে পেরেছি। নীলা একদম শান্তভাবে কোনোরূপ ব্যঙ্গ বিদ্রুপ ছাড়াই বলে, কিন্তু তার এই শান্ত জবাবে অরিত্রের অহংকারী পৌরুষবোধের মূলে আঘাত করে।
নীলা আবারও বলে, আর তুমি সংসার সামলানোর কথা বললে, সংসার যেহেতু আমি সামলাই তাহলে সংসার সামলে এরপর কি করব সেই ভাবনা আমাকেই ভাবতে দাও। নীলা পরাপর শান্ত জবাবগুলো প্রত্যুত্তরে অরিত্র আর কিছু বলার সুযোগ পায় না। কী বা বলবে, নীলা তো ভুল কিছু বলেনি। সেদিনের পর থেকে অরিত্র খেয়াল করে তার আর নীলার সম্পর্কের আমূল পরিবর্তন এসেছে। নীলা এখন নিজেকে সর্বোচ্চ মূল্য দেওয়ার চেষ্টা করে। আগে অরিত্র অফিস থেকে ফিরলে নীলা হাসি মুখে দরজা খুলে দিত। এখনও খুলে দেয় দরজা ঠিকই, কিন্তু হাসি মাখা সেই মুখটা নিয়ে নয়। দরজা খুলেই তাড়াহুড়ো করে চলে যায় নিজের কাজে। আগে অরিত্রর প্রতিটা অপছন্দ অপছন্দ নিয়ে নীলার ব্যস্ততা ছিল। এখন সে নিজের জন্য বেশ কিছু বই কিনেছে। অবসরের সময়টুকু অরিত্রের জন্য নতুন কোনো রান্না ট্রাই না করে নিজেকে দেওয়ার জন্য। নীলার শ্বশুর শাশুড়ি গ্রামের বাড়িতে থাকেন। ঢাকায় তার এক দেবর আর 2 ননদের শ্বশুর বাড়ি রয়েছে। তার আরেক ননদ দেশে একটা ন্যাশনাল ভার্সিটির আন্ডারে ভর্তি হয়েছে। সংসার বলতে রোজ সকালে উঠে নাস্তা বানানো, অরিত্রের সব কিছু তৈরি করে সামনে এগিয়ে দেওয়া, দুপুরের খাবার তৈরি করে দেওয়া, সন্ধ্যায় অরিত্র বাসায় আসলে তাকে নাস্তা দেওয়া। এছাড়া তেমন কোনো কাজ নেই বলতে গেলে নীলার। ঘর মোছা ও কাপড় ধোয়ার জন্য একজন ছোটা কাজের লোক রাখা আছে। তাই বলা যায় একটা বিস্তর অবসরের সময় পায় নীলা। সে তার এই অবসরের সময়গুলোতে নতুন নতুন হ্যান্ড ব্লগিংয়ের কাজ করে এখন। অনলাইন কোর্সে ভর্তি হওয়ার 1.5 মাসের মাথায় নীলা একটা পেজও খুলেছে। সেখানে টুকটাক ভিডিও ছাড়ে দিনে। রেগুলার ভিডিও দেওয়ার কারণে পেজটার ফলোয়ার হাঁটি হাঁটি পা করে বাড়তে থাকে। সবচাইতে আনন্দের কথা হলো পেজ খোলার 10ম দিনে নীলা 3টে ব্লকিং করা শাড়ির অর্ডার পায়। নীলা খুশিতে আত্মহারা হয়ে যায় নিজের এহেন সফলতা। সে খুব মনোযোগ দিয়ে কাজগুলো সম্পূর্ণ করে কাস্টমারকে দেয়। কাস্টমার নীলার কাজের প্রশংসা করে পেজে ও নিজের আইডিতে একটা রিভিউ পোস্ট দিলে ধীরে ধীরে নীলার পেজের ফলোয়ার আরও বেড়ে যায়। এখন নীলার দিনের বেশিরভাগ সময় কাটে নিজের কাজ নিয়ে। আগে সন্ধ্যায় অরিত্র আসার পর নীলা প্রায়শই তার সাথে চা খেতে খেতে গল্প করার আবদার করত। তখন অরিত্র তাকে বিভিন্ন বাহানা দিয়ে এড়িয়ে যেত, কিন্তু এখন অরিত্র তার সাথে গল্প করার বাহানা খোঁজে। তবে নীলা তার কাজের জন্য কখনো সেই আবদার পূরণ করে উঠতে পারে না। নীলার এই পরিবর্তন অরিত্রকে ধীরে ধীরে ভাবাতে শুরু করে। ছুটির দিনগুলোতে তার সে ভাবনা লাগামহীন হয়ে পড়ে। নীলা বর্তমানে প্রতিদিনই অন্তত একটা হলেও কাজ পাচ্ছে। নিজের জন্য কিছু করতে পেরে নীলার খুশি চোখে পড়ার মতো অবস্থা। সে রান্নাবান্না ঘরগোছ কাজ শেষ করে দিনের বেশিরভাগ সময় নিজের কাজ নিয়ে বসে থাকে। আগে অরিত্র ছুটির দিনগুলো 11টা অবধি ঘুমিয়ে কাটাতো। তারপর দুপুরে খেতে খেতে টিভি দেখতো। খাওয়া শেষ করে আবার হয়তো ঘুমাতো, না হয় ফোন চাপতো, অথবা অফিসের কাজ নিয়ে বসে থাকতো। সপ্তাহের 5টা দিন নীলা সম্পূর্ণ একা ফ্ল্যাটে কাটাতো আর চাতক পাখির ন্যায় অপেক্ষা করতো কবে অরিত্রের ছুটির দিন আসবে আর সে সপ্তাহ জুড়ে জমিয়ে রাখা কথাগুলো তার কাছে উগড়ে দেবে। কিন্তু তা খুবই কম সময় হতো। আর আজ সময় যেন খেলা উল্টে দিয়েছে। আজ অরিত্র অপেক্ষা করছে নীলার সাথে গল্প করার জন্য। বিগত 5 বছর ধরে যেমনভাবে নীলার অ্যাটেনশন পেয়ে এসেছে, আজও তেমনটা পেতে চাইছে। নীলার জীবন যেন তাকে কেন্দ্র করে কাটে সেটা চাইছে, কিন্তু তার কিছুই হচ্ছে না। দুপুরে খাবার খাওয়ার সময় নীলা এক প্রকার তাড়াহুড়ো করে খেয়ে চলে গিয়েছে তাদের বাসার অবশিষ্ট খালি রুমটিতে তার শ্বশুর শাশুড়ি ননদ দেবর বা কোনো গেস্ট আসলে থাকে। নীলা এমনিতে তার কাজগুলো নিজেদের বিশাল বেডরুমের এক পাশে করলেও অরিত্র বাসায় থাকলে সে গেস্ট রুমটাতে কাজ করে, যাতে অরিত্র বিরক্ত না হয় তার কাজের কারণে। তবে অরিত্র খাওয়া শেষ করে একটু পরপরই রুমটার সামনে যাচ্ছে আর উকিঝুঁকি মারছে। সেদিনের পর কেটে গিয়েছে আরও একটা মাস। একদিন অফিস থেকে এসে অরিত্র কলিং বেলে বাজায়, কিন্তু প্রায় 10 মিনিটের মতো হয়ে যাওয়ার পরও নীলা দরজা খোলে না। একে তো টানা 9 ঘন্টা অফিস করে বসের ঝাড়ি খেয়ে ঢাকা শহরের বৃষ্টির জ্যামে ঠেলে সে এসেছে। তার উপর কতক্ষণ ধরে দাঁড়িয়ে থাকার পরও বউ দরজা খুলছে না দেখে অরিত্রের মেজাজ চরম খারাপ হয়ে যায়। আরও 2 মিনিট বেল বাজানোর পর নীলা এসে দরজা খুলে দেয়। দরজা খুলতেই অরিত্র দেখতে পায় এক এলোমেলো রং লাগা ঘুম ভাঙা নারীকে। নারীটির মুখের হাতে রং লেগে যা তা হয়ে আছে, চুলগুলো এলোমেলো হয়ে ছড়িয়ে রয়েছে কপালে 2 মাসে। গায়ের জামাটাতেও রং লেগেছে 2-1 জায়গায়।
নীলার এমন এলোমেলো অবস্থা দেখে অরিত্রের মেজাজ আরও খিচে যায়। সে তিরিক্ষি মেজাজ নিয়ে ঝাড়ি দিতে দিতে বাসায় ঢুকতে ঢুকতে বলে, এতক্ষণ লাগে দরজা খুলতে? সেই কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, তোমার খেয়াল আছে? রেডিকিউসলেস। নীলা ক্লান্ত ও ঘুম ভাঙা গলায় বলে, কাজ করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম, টায়ার্ড ছিলাম বলে ঘুমটা গভীর হয়েছিল, তাই শুনতে পাইনি, সরি। অরিত্র আরেকটু বকাঝকা করতে চায় নীলাকে, কিন্তু নীলার চোখ মুখ বলে দিচ্ছে সে আসলেই ক্লান্ত। চোখ দুটো লাল হয়ে আছে, তার একটু মায়াই হয় মেয়েটির জন্য। তাই অরিত্র আর কিছু না বলেই শোয়ার ঘরে চলে যায়। তবে শোয়ার ঘরের অবস্থা দেখে অরিত্রের পড়ে যাওয়া রাগ আবারও তড়তড়িয়ে মাথায় চড়ে বসে। রুমটার একটা বিশাল অংশ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কাপড়, রঙের ডিব্বা, ব্লকের জন্য নকশার কাঠগুলো। এই ঘরটার অবস্থা আর দরজার সামনে থাকা নীলার অবস্থা একদমই সেম, ভীষণ এলোমেলো অগোছালো। অরিত্র আবার একটু গোছালো ঘর পছন্দ করে, তাই সে নিজের রুমের এক বেগতিক অবস্থা থেকে রেগে উচ্চস্বরে বলে, এইসব কি অবস্থা করেছো রুমের? এটা রুম নাকি গোয়াল ঘর? সারাদিন খেটে আসার পর এই রুমের অবস্থা দেখা লাগবে আমার এখন? নীলা মিনমিনে গলায় বলে, তুমি ফ্রেশ হয়ে আসো, আমি ততক্ষণে এগুলো গুছিয়ে নিচ্ছি। রাগ করো না প্লিজ, আমার পিরিয়ড হয়েছে তো, তাই কিচ্ছু করার বল পাচ্ছি না। অল্প কিছু করতে ক্লান্তি জেঁকে বসছে। তোমাকে এসব করতে কে বলেছে? আমি বলেছি? বা আমার পরিবারের কেউ বলেছে? কি দিচ্ছি না তোমাকে আমি? টাকা, সুখ, দামি জামা কাপড়, একটা স্বাচ্ছন্দ্যময় জীবন। তাহলে কিসের জন্য তুমি এসব করছো? নীলার বলতে ইচ্ছে করলো, তোমার গুরুত্বের জন্য। তুমি এগুলো আমায় দিচ্ছ ঠিকই, কিন্তু তার সাথে সাথে আমাকে নিজের কাছে ও তোমার কাছে বড্ড বেশি মূল্যহীন করে দিচ্ছ, যা আমার আত্মসম্মানকে চরমভাবে আহত করেছে। আমি তা সহ্য করতে পারছি না বলেই নিজেকে গুরুত্বপূর্ণ করে তুলছি। কিন্তু নীলা বলল না কথাটা। সব সময় মুখে বলাটাই সব না, কিছু সময় চুপ করে কাজে করিয়ে দেখানোটাই মুখ্য হয়। সে শুধু স্বভাবসুলভভাবে একটা কথাই বলল, আমার দিন কাটে না, তাই করছি এসব। অরিত্র আর কিছু বলে না, তবে রাগ দেখিয়ে নীলার বের করে দেওয়া বাসার জামা কাপড়গুলো নিয়ে ওয়াশরুমে ঢুকে গিয়ে সশব্দে দরজাটা লাগিয়ে দেয়। সেই শব্দ শুনে নীলা কিছুটা কেঁপে ওঠে, তারপর চটপট করে রুমটা পরিষ্কার করতে লেগে যায়। পিরিয়ডের পেইন এখনও কিছুটা হচ্ছে তার, কিন্তু বিকেলের মতো দম বন্ধ করার মতো নয়। দুপুরে খেয়ে সে কাজ করতে বসেছিল, উঠেছে একদম আসরের আজান কানে আসায়। কাজের মাঝে সে এতটা মশগুল হয়ে গিয়েছিল যে তার সময়ের ধ্যানজ্ঞানী ছিল না। আজ দুটো কামিজ ও তিনটে ওড়নার উপর ব্লক প্রিন্টের কাজ করেছে, সেগুলো তাদের পাশের খালি রুমটায় শুকাতে দিয়েছে। রাতে খাবার শেষ করে অরিত্র সোজা চলে যায় শুতে। তার বউ যে শারীরিকভাবে আজ অসুস্থ, সেদিকে তার বিশেষ খেয়াল নেই। রুমে গিয়েই শুয়ে শুয়ে ফোন টিপতে থাকে। ফোন দেখতে দেখতে কখন যে রাত 11টা বেজে যায় সে খেয়ালই করে না। ঘুমে চোখ ভেঙে আসার পূর্ব মুহূর্তে তার মনে পড়ে, কি ব্যাপার, নীলা কোথায়? কত রাত হয়ে গেল, এখনও আসছে না কেন শুতে? প্রশ্নগুলো মাথায় আসতেই সে শোয়া থেকে উঠে বসে। নীলাকে খুঁজতে খুঁজতে সে রুমের বাইরে এসে দেখে নীলা কাল সকালের রান্নার জোগাড় করছে। কাজ শেষ হয়েছে মাত্রই, এখনই হয়তো শুতে যেত। অরিত্র তাকে এত রাতেও কাজ করতে দেখে বলে, কি ব্যাপার, আজ এত রাত অবধি কাজ করলে যে? কাল সকালের নাস্তা আর লাঞ্চের জন্য কি রাঁধবো সেটা আগে একটু গুছিয়ে রাখলাম, যাতে রান্নাটা তাড়াতাড়ি শেষ করে কাস্টমারের কাজগুলো শেষ করতে পারি। সেই আবারও কাস্টমারের কাজের কথা শুনে অরিত্রের শরীর চিটমিটিয়ে ওঠে বিরক্তিতে। সে বিরক্তি নিয়ে বলে, তুমি কি বুঝতে পারছো তোমার এই শখ আমাদের মাঝে দূরত্ব তৈরি করছে? একজন মানুষের শখ তার ব্যক্তিগত সম্পর্কে দূরত্বের কারণ হয় কিভাবে, যদি না সম্পর্কের আগে থেকেই দূরত্ব তৈরি হয়ে থাকে? তাহলে কি আমাদের সম্পর্কে আগে থেকেই দূরত্ব তৈরি ছিল কি? আজকাল নীলার মতো একটা যেন তেন সাবজেক্টে টেনে টুনে গ্র্যাজুয়েশন পাশ করা গৃহিণী মুখের উপর এমন ঠাস ঠাস প্রশ্ন করে বসে, যা একটি স্বনামধন্য সফটওয়্যার কোম্পানির বিচক্ষণ কর্মচারী অরিত্রকে থতমত খাইয়ে দেয়। সত্যি তো, কারো শখ কি করে সম্পর্ক দূরত্ব তৈরি করবে? একজন মানুষের শখ হয়ই বা কতটুকু, যেটা বিয়ের মতো একটা শক্তপোক্ত পবিত্র সম্পর্কের ভিতকে নড়ে বড়ে করে দিয়ে সেখানে দূরত্ব নামক ভাঙনের দেখা দেয়। বেশ কিছুক্ষণ হয়ে যাওয়ার পরও অরিত্র নীলার প্রশ্নের কোনো জবাব দেয় না। নীলা জানে অরিত্র দিতেও পারবে না। সে অরিত্রের কাছ থেকে আগেও কোনো জবাব আশা করতো না, এখন তাও ছেড়ে দিয়েছে কোনো কিছু আশা করা। নীলা রান্নাঘরে লাইট বন্ধ করে কোমরে বাঁধা ওড়না খুলতে খুলতে রুমে চলে যায়।
বেশি করে পানি দিয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আসে সে। শরীর ক্লান্ত থাকায় এসেই শুয়ে পড়ে। নীলা শোয়ার কিছুক্ষণ পর অরিত্র তার কাছে এগিয়ে আসে। চোখ বন্ধ করে রাখার কারণে নীলার একটু তন্দ্রা ভাব এসে পড়েছিল, কিন্তু তার তন্দ্রা ভাবটা কেটে যায় মাথায় কারো স্পর্শ পেয়ে। হুট করে স্পর্শ পাওয়ায় আধো ঘুম আধো জাগ্রত নীলা চমকে চোখ মেলে তাকায়। নিজের অতি কাছে অরিত্রকে দেখে সে যতটা না চমকায়, তার চেয়ে বেশি চমকায় তাকে নীলার মাথায় হাত বুলিয়ে দিতে। নীলার মনে পড়ে না শেষ কবে অরিত্র এমন করে তার মাথায় হাত বুলিয়ে দিয়েছে। 2 মাস, 3 মাস নাকি 6 মাস আগে, ঠিক মনে করতে পারে না নীলা। অরিত্র নীলাকে চোখ মেলতে দেখে মলিন গলায় বলে, ছেড়ে দাও না এসব করা। আমি লাগলে তোমার হাত খরচের টাকার পরিমাণ বাড়িয়ে দিব আরও। শুধু শুধু এসব করে নিজেকে কষ্ট দেওয়ার কোনো মানেই হয় না নীলু। একটা কথা কি জানো অরিত্র, এসব করতে আমার একটুও কষ্ট হয় না। নিজের শখ পূরণে কারো কষ্ট হয় বুঝি? কষ্ট আমার তখন হতে যদি আমি এই কাজে স্বস্তি না পেতাম। কিন্তু তুমি হয়তো জানো না, কাজটা করতে গিয়ে আমি নিজেকে খুঁজে পাই। বিয়ের পর সংসারের জাতাকলে যাওয়া নীলাকে আমি আমার কাজের মাধ্যমে। অরিত্র অবাক হয়ে যায় নীলার জেদ দেখে। বিগত 5 বছরে সে কেন তার পুরো পরিবার নীলাকে শান্তশিষ্ট নিবেদিত প্রাণের অধিকারী একজন বলে জেনে এসেছে। সেই মেয়ে এমন জেদ করছে আজ। নিজের সুখ বৈভবকে পায়ে ঠেলে দিয়ে কষ্ট করে পরিশ্রম করতে চাইছে। অরিত্র নীলার এহেন জেদ দেখে তাচ্ছিল্য করে বলে, নিজে শখ পূরণ করছো সেই তো আমার টাকা দিয়েই। কই আমাকে কখনো দেখেছো তোমার থেকে টাকা নিয়ে নিজের শখ পূরণ করতে? অরিত্রের কথাটি যেন নীলার আত্মসম্মানে সপাটে চড় বসায়।